সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যার অবস্থানে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের অনলাইনে চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতা নিয়ে। গ্রিস সভ্যতা বর্তমান গ্রিসকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রিক সভ্যতার বিকাশের মধ্যে দিয়েই মূলত ইউরোপের গৌরবময় ইতিহাসের যাত্রা শুরু হয়। 1150 থেকে 1000 খ্রিস্টাব্দে ডরীয়রা একিয়ানদের পরাজিত করে মূল গ্রিক ভূখণ্ড দখল করে নেয়। ডরীয় ও ইজিয়ান অঞ্চলের আদিবাসীরা দীর্ঘকাল একই সাথে বসবাস করে একটি নতুন জাতি ও সংস্কৃতির জন্ম দেয়। এটি গ্রিক সভ্যতা নামে পরিচিত হয়। ইন্দো ইউরোপীয় গোষ্ঠীভুক্তরা ছিল গ্রিকদের আদিপুরুষ। এদের আদি নিবাস দানিউব নদীর তীরে অবস্থিত তৃণভূমি অঞ্চল থেকে ইজিয়ান পর্যন্ত। গ্রিকগণ মূলত দুই ভাবে বিভক্ত ছিল: হেলেনিক ও হেলেনিস্টিক। হেলেনিক যুগ মাইসেনীয় সভ্যতার পতনের পর গ্রিসের মূল ভূখণ্ডের 45,000 বর্গমাইল এলাকা জুড়ে একটি নতুন সভ্যতার যাত্রা শুরু হয়। দেবতা ডেউকালিয়ন এর পুত্র গ্রিক বীর হেলেনের নাম অনুসারে এটি হেলেনিক সভ্যতা নামে পরিচিত। এই সভ্যতার সময়সীমা ছিল খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতকের মাঝামাঝি থেকে খ্রিস্টপূর্ব 336 পর্যন্ত। সভ্যতায় হেলেনিকদের অবদান। ধর্ম। হেলেনিক যুগে গ্রিকরা প্রকৃতি পূজা করত। বিভিন্ন দেবদেবীতে তাদের বিশ্বাস ছিল। গ্রিকদের প্রধান দেবতা ছিলেন জিউস। তার স্ত্রী হেরা ছিলেন বাড়ির দেবী। সূর্য দেবতা অ্যাপোলো জীবন ও সঙ্গীতের দেবতা হিসেবেও পরিচিত ছিলেন। চিরকুমারী এথেনা ছিলেন জ্ঞান ও বায়ুর দেবী। এছাড়া অন্যান্য গ্রিক দেবদেবীর মধ্যে যারা ছিলেন তারা হলেন শিকারের দেবী আর্তেমিস, দেবতার দূত হারমিস ও প্রেমের দেবী আফ্রোদিতি। দর্শন। হেলেনিকরা দর্শন চর্চার ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব রেখেছিলেন। এরা প্রাকৃতিক নানা বিষয় নিয়ে ভাবতে গিয়ে তারা দর্শন চর্চার বিকাশ ঘটায়। মানুষ ও পৃথিবীর উৎস নিয়ে ভাবতে গিয়ে এই সময় এক শ্রেণীর যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটেছিল। এদেরকে বলা হতো সোফিস্ট। এরা তরুণ সমাজের ওপর বেশ প্রভাব ফেলেছিল। তরুণ সমাজের ওপর বেশ প্রভাব ফেলেছিল। এই ধারার সবচেয়ে খ্যাতমান দার্শনিক ছিলেন এথেন্সের সক্রেটিস। আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা ছিল তার দর্শনের প্রধান বিষয়। সক্রেটিসের দর্শনের প্রধান বিষয় ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। সক্রেটিসের মৃত্যুর পর তার ছাত্র প্লেটো এবং প্লেটোর পর তার ছাত্র এরিস্টটল দর্শন চর্চার বিকাশের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিক ও ডায়াগস ও সক্রেটিস এবং এরিস্টটল পলিটিক্স গ্রন্থ রচনা করছে। এদের মধ্যে এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হতো। সাহিত্য। গ্রিকরা বিশ্ব সাহিত্যের বিকাশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রাচীন গ্রিক সাহিত্যের নিদর্শন মহাকবি হোমেরের ইলিয়াস ও ওডেসি,
মহাকাব্য, ধ্রুপদী বিশ্ববিদ্যালয়ের অমূল্য সম্পদ। নাটক। নাটক রচনায় হেলেনিকদের কৃতিত্বর অবদান অনেক। ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় এবং যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে সে সময় অনেকগুলো নাটক রচিত হয়েছিল। ইতিহাস 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 রচনার ক্ষেত্রে হেলেনিকরা ছিল পথিকৃৎ স্বরূপ। এই সময় ইতিহাসবেত্তা হেরোডোটাস গ্রিক পারস্য যুদ্ধের কাহিনী নিয়ে তার বিখ্যাত গ্রন্থ রচনা করেন। বস্তুত এই গ্রন্থ রচনার মধ্য দিয়েই বিশ্ব ইতিহাস লেখা শুরু হয়। এই জন্য হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে অভিহিত করা হয়। বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞানের ব্যাপক উন্নতি সাধন করেছিল এই হেলেনিক যুগে। হেলেনিক স্থাপত্য ও ভাস্কর্য। হেলেনীয় যুগের গ্রিকরা স্থাপত্য ও ভাস্কর্য নির্মাণের ব্যাপক পারদর্শিতা দেখিয়ে থাকত। বিশাল প্রাসাদ নির্মাণে তাদের বিশেষ কৃতিত্ব ছিল। চারকোনা ভিত্তিক উপর দাঁড়ানো চমৎকার স্তম্ভগুলো ছিল কারুকার্য খচিত। হেলেনীয় স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণগুলোর মধ্যে ছিল গ্রিক ধর্ম মন্দির, এথেন্স দেবী এথেনার মন্দির ইত্যাদি। সঙ্গীত চর্চা। ধর্মীয় উৎসবে গান গাওয়ার প্রেরণা থেকে গ্রিসে সঙ্গীত চর্চার বিকাশ ঘটে। সঙ্গীত চর্চার কারণে গ্রিসে নানা ধরনের সঙ্গীত কলার বিকাশ ঘটে। তারা বাঁশি বাজাতে জানত এবং তাদের মধ্যে নানা ধরনের বাদ্যযন্ত্রের প্রচলন ছিল। অলিম্পিক খেলা। রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখেই গ্রিক রাজনীতিজ্ঞগণ 776 খ্রিস্টপূর্বে অলিম্পিক খেলার সূচনা করেছিলেন। এক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য ছিল প্রয়োজনে সকল নগর-রাষ্ট্রের মধ্যে জাতীয় ঐক্যজোট তৈরি করা। প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত এই খেলার বিভিন্ন নগর-রাষ্ট্রের খেলোয়াড়রা অংশগ্রহণ করত। প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত এই খেলায় বিভিন্ন নগর-রাষ্ট্রের খেলোয়াড়রা অংশগ্রহণ করত, যার ফলে এই খেলার সূত্র ধরে পারস্পরিক শত্রুতা অপসৃত হয়ে গ্রিকদের মধ্যে একটি সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠে। হেলেনিস্টিক সভ্যতা। গ্রিক সভ্যতায় হেলেনীয় যুগের সমাপ্তি ঘটার পর ইতিহাসের ক্রমবিবর্তনে হেলেনিস্টিক যুগের যাত্রা শুরু হয়। গ্রিক সভ্যতায় হেলেনিক যুগের সমাপ্তির পর ইতিহাসের ক্রমবিবর্তনে হেলেনিস্টিক যুগের যাত্রা শুরু হয়। হেলেনিস্টিক যুগের সৃষ্টিতে মহামতি আলেকজান্ডারের নাম ব্যাপকভাবে জড়িয়ে থাকলেও যুগের সূচনা ঘটেছিল তার বাবা মেসিডনের শাসক দ্বিতীয় ফিলিপের সময়। আলেকজান্ডার তার লক্ষ্যকে পূরণের জন্য নতুন নৌপথ আবিষ্কার করে প্রাচ্য প্রতীচ্যের মধ্যে যোগসূত্র জোরদার করেন। ধীরে ধীরে প্রাচ্য প্রতীচ্যের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং হেলেনীয় সভ্যতার সাথে পূর্বে অঞ্চলীয় সভ্যতা ও সংস্কৃতির মিলন ঘটে। যে নতুন সংস্কৃতির বিকাশ ঘটে তাই হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিতি লাভ করে। হেলেনিস্টিক সভ্যতার অবদানগুলো ছিল অর্থনৈতিক ক্ষেত্রে। হেলেনিস্টিক যুগে ভারতবর্ষ হয়ে চীন, পশ্চিমে আটলান্টিক মহাসাগর ও দক্ষিণে ইথিওপিয়া পর্যন্ত বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হয়েছিল। বাণিজ্য প্রয়োজনে এ সময় জাহাজ নির্মাণ শিল্প, পোয়াশ্রয় নির্মাণ, বাতিঘর নির্মাণ সহ বাণিজ্য উপযোগী কাঠামো গড়ে ওঠে। এই সময় বাণিজ্য কাঠামো শক্তিশালী করার জন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান
গড়ে। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে হেলেনিস্টিকরা জ্ঞান বিজ্ঞানের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। টলেমির শাসনকালে আলেকজান্দ্রিয়া নগরী বিজ্ঞান চর্চার তীর্থকেন্দ্রে পরিণত হয়। এই সময় বিজ্ঞানের বিকাশে বিখ্যাত অনেক পণ্ডিতের আবির্ভাব ঘটে। হেলেনিস্টিক যুগে গণিতশাস্ত্র, জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, শারীরবিদ্যা, উদ্ভিদবিদ্যা সহ বিজ্ঞানের নানা শাখার উন্নয়ন সাধিত হয়। দর্শনের ক্ষেত্রে হেলেনিস্টিক যুগ স্টোয়িকবাদ ও এপিকিউরাসবাদ বিকশিত হয়। এই যুগের বিখ্যাত দার্শনিকদের মধ্যে জোনো ও এপিকিউরাস ছিলেন অন্যতম। জোনো স্টোয়িক দর্শনের একজন ত্রাতা হিসেবে স্টোয়িক মতবাদের একটি স্কুল গড়ে তোলেন। ধর্মের ক্ষেত্রে হেলেনিস্টিক যুগে দেবদেবীর আরাধনা করা হতো। টলেমি আলেকজান্দ্রিয়ায় একটি চমৎকার মন্দির নির্মাণ ছিলেন। এই যুগের প্রাচ্যের বর্ষীয় ধ্যান ধারণা পাশ্চাত্য প্রবেশ করলে এরই পথ ধরে খ্রিস্টধর্মের উদ্ভাবন ঘটে। এরপরে আমরা আসলাম রোমান সভ্যতা। প্রাচীন বিশ্বের উন্নত সভ্যতাগুলোর মধ্যে রোমান সভ্যতা ছিল অন্যতম। ইতিহাসে রোমান সভ্যতার প্রভাব ছিল সবচেয়ে বেশি। তারপরেও এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশই ছিল মৌলিক। গ্রিক সভ্যতা স্নান হয়ে যাওয়ার আগেই রোমান সভ্যতার বিকাশ ঘটে। এই সভ্যতা গড়ে ওঠে মধ্যসাগরীয় অঞ্চলে ইতালীয় ছোট শহর রোমকে কেন্দ্র করে, যা বর্তমান দেশটির রাজধানী। রোমান কিংবদন্তি অনুসারে নির্বাসিত দুই রাজপুত্র রোমিউলাস ও রোমাস সিংহাসন পুনরুদ্ধার করে খ্রিস্টপূর্ব 753 অব্দে রোম নগরী প্রতিষ্ঠা করে। রোমিউলাসের নাম অনুসারে রোম নগরী নামকরণ হয়। রোম নগরীর নামকরণ হয় কার নাম অনুসারে? রোমিউলাসের নাম অনুসারে। ইতালির পশ্চিম সীমান্তের কাছে অবস্থিত শহর রোমকে কেন্দ্র করে রোমান সভ্যতা গড়ে ওঠে। রোম নগরী 7টি পাহাড়ের উপর ছড়িয়ে আছে, তাই এটিকে 7 পর্বতের নগরীও বলা হয়। রোমানদের সংক্ষিপ্ত ইতিহাস। 800 খ্রিস্টপূর্বাব্দের দিকে ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠীভুক্ত ইস্ট্রুকানরা টাইবার নদীর উত্তর দিকে অবস্থিত তুস্কানি অঞ্চল দখল করে, কিন্তু পার্শ্ববর্তী শক্তিশালী গ্রীকদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা দুর্বল হয়ে যায়। অবশেষে রোমের নেতৃত্বে ইতালির জাতিগুলো ইস্ট্রুকানদের পরাজিত করে রোমান সভ্যতার সূচনা করে। রোমানরা রাজ্য শাসনের নতুন ব্যবসা চালু করে। 2 জন অভিজাতের হাতে রাষ্ট্র শাসনের ক্ষমতা দেওয়া হয়। এদেরকে বলা হতো কনসাল। যে 2 জন অভিজাতের হাতে রাষ্ট্র শাসনের ক্ষমতা দেওয়া হয় এদেরকে কি বলা হতো? কনসাল। তারা 1 বছরের জন্য রোমের প্রশাসনিক, বিচারিক, সামরিক সহ সব গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন করেন। কে? এই 2 জন অভিজাত, যারা কি নামে পরিচিত? কনসাল।
জুলিয়াস সিজারের নেতৃত্বে রোমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে? জুলিয়াস সিজারের নেতৃত্বে। সভ্যতায় রোমানদের অবদান। সভ্যতায় রোমানদের অবদানগুলোর মধ্যে ধর্মীয় জীবন, দর্শন, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞান, ক্ষুদ্র শিল্প, আইন। ধর্মীয় জীবনে প্রজাতন্ত্রের যুগে রোমান ধর্মে নতুন কিছু ছিল না। কি ছিল না? প্রজাতন্ত্রের যুগে রোমান ধর্মে নতুন কিছুই ছিল না। একসময় গ্রিক ধর্মের প্রভাবই ছিল সক্রিয়। জিউসের মতোই রোমেও আকাশ দেবতা ছিলেন, তার নাম জুপিটার। জিউসের মতোই রোমেও কি ছিল? আকাশের দেবতা ছিল, তার নাম কি ছিল? জুপিটার। গ্রিক দেবী সফেনার মতো মিনার্ভা ছিলেন রোমের দেবী। গ্রিক দেবী সফেনার মতো মিনার্ভা ছিলেন রোমের দেবী। গ্রিক প্রেমের দেবী আফ্রোদিতে রোমে এসে হয়েছিলেন ভেনাস। গ্রিক সাগর দেবতা পসিডন রোমে হয়েছেন নেপচুন। সাম্রাজ্যের যুগে ধর্মীয় চিন্তাভাবনা প্রজাতান্ত্রিক যুগের মতোই ছিল। এ সময় প্রচুর মন্দির নির্মাণ করা হয়, খুব ঘটা করে ধর্মীয় উৎসব পালন করা হয়। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর রূপে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। রোমে নিজস্ব ধর্ম পালনের পাশাপাশি খ্রিস্ট ধর্মের বিস্তারও চলতে থাকে। এই নতুন ধর্মে মানুষের প্রতি সম্মান বেশি দেখানো হয়েছিল, তাই অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে থাকে। রাজশক্তি খ্রিস্ট ধর্ম প্রচারের নানাভাবে বাধা দিতে থাকে। সমাজ জীবন দেখা দেয়, তখন কি হয়? সমাজ জীবনে দেখা দেয় বিশৃঙ্খলা। অবশেষে সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়েছিলেন। দর্শন চর্চার ক্ষেত্রে রোমের অনেক সুখ্যাতি ছিল। মূলত গ্রিক দর্শনের উপর ভিত্তি করে রোমান দর্শন আত্মপ্রকাশ করেছিল। দার্শনিক লুক্রটিয়াস ছিলেন ভোগবাদের প্রবক্তা। স্টোয়িকবাদ হচ্ছে রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদ। সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায় সম্রাট অগাস্টাস সিজারের সময় থেকে। এই যুগের বিখ্যাত গীতিকার কবি ছিলেন হোরাস। কবি হিসাবে বিশ্বজোড়া নাম করেছেন ভার্জিল। তার লেখা মহাকাব্য ইনিড বিশ্ববিখ্যাত। স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে রোমানদের উন্নতি সাম্রাজ্যের যুগেই হয়েছিল। রোমান স্থাপত্য এই ভাস্কর্যে নিজস্ব ধরন লক্ষ্য করা যায়। প্রধানত ইট ও কংক্রিটের স্থাপত্য তৈরি হলেও চৌকোনা পাথর ব্যবহার করা হতো। মার্বেল পাথর দিয়ে ঢেকে দেওয়া হতো কংক্রিটের কাঠামো। ইমারতকে নানাভাবে অলঙ্করণ থাকতো। ইমারতে কি থাকতো? নানা রকম অলঙ্করণ থাকতো। রোমানদের অসাধারণ কীর্তি হচ্ছে তাদের ব্যালিসিয়াম বা স্টেডিয়াম নির্মাণ। বিজ্ঞানের ক্ষেত্রে রোমানদের অবদান খুব একটা উল্লেখযোগ্য নয়, তবে দুই একজন বিজ্ঞানীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এদের মধ্যে বড় প্লিনি নামে পরিচিত বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ে কয়েক খণ্ডে বিশেষ কোষ রচনা করেন। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছিলেন বিজ্ঞানী সেল্লাস। ক্ষুদ্র শিল্প। রোমের বিশাল সাম্রাজ্য জুড়ে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠে।
এখানে তৈরি হতো অস্ত্রশস্ত্র, ব্রোঞ্জ এবং লোহার দ্রব্যাদি এবং পশমি বস্ত্র ও মৃৎপাত্র। আইন। আইনের ক্ষেত্রে রোমান সভ্যতার বিশেষ কৃতিত্ব ছিল। প্রথম দিকে আইনের কোনো লিখিত রূপ ছিল না। 450 খ্রিস্টাব্দে 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম রোমান আইন সংকলিত হয়। সর্বপ্রথম 450 খ্রিস্টপূর্বে 12টি ব্রোঞ্জ পাতে রোমান আইন সংকলিত হয়। রোমান আইনের মানুষের প্রতি সম অধিকারের কথা বলা হয়। আইনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটে সাম্রাজ্যের যুগে। অগাস্টাস সিজার ও তার উত্তরাধিকারীদের পৃষ্ঠপোষকতায় রোমান আইনে 3টি শাখা বিশাল লাভ করে। এগুলোর মধ্যে হচ্ছে বেসামরিক আইন, জনগণের আইন ও প্রাকৃতিক আইন। রোমান সাম্রাজ্যের শাসন যুগে প্রচলিত আইনগুলোর ভুল সংশোধন করার ব্যবস্থা নিয়েছিলেন সম্রাট হার্ডিয়ান। রোমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পর পূর্ব রোমে নতুনভাবে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা পায়। সাধারণভাবে এটিকে বলা হতো বাইজেন্টাইন সাম্রাজ্য। এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট জাস্টিনিয়ান সম্পূর্ণ রোমান আইন সংকলন করেছেন। প্রয়োজনীয়তার তারতম্য বিবেচনা করে এক পর্যায়ে রোমান আইনের পূর্ব বিন্যাস করা হয়। রোমান আইন দাসদের প্রতি সহানুভূতি প্রবণ ছিল। এই আইন ছিল নিরপেক্ষ, উদার ও মানসিক। এখানে বিধবা ও এতিমদের অধিকার রক্ষার ব্যবস্থাও ছিল। আইনের ক্ষেত্রে আধুনিক বিশ্বের রোমান আইনের উপর অনেকটাই নির্ভরশীল ছিল। সকলকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।